ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় হালিমা নামের এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাস করত। হালিমার স্বামী রহিম মিয়া একজন রিকশা চালক ছিলেন। তিনি রিকশা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। তারপর থেকে হালিমা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাদাম বিক্রি করে তার সংসার চালায়। মা, সেই সকাল থেকে বাদাম লইয়া আমরা এখানে বসা রইছি, এখন পর্যন্ত একটা কাস্টমারও তো আইলো না। এমন কইরা কি হইব মা, কত? হ্যাঁ রে মা, কিন্তু এই ছাড়া আর কোনো উপায় নেই রে মা। অন্য ব্যবসা যে শুরু করুম তার জন্য অনেক টাকা পুঁজি দরকার। ওর অত টাকা আমার কাছে নাই রে মা। এই শীতের দিনে তো বাদাম বিক্রি হইতেছে না। অন সংসারটা কি কইরাছে চালামু সেটা লইয়াই খুব চিন্তার মধ্যে আসছি রে মা। মা, আমি কইতাছি কি, অহন আমাকে এই ব্যবসাটা পরিবর্তন করা লাগবো। অহন তো শীতকাল, শীতকালে বাদাম বিক্রি করলে হইব না। শীতকালে সবাই গরম গরম জিনিস খাইতে বেশি পছন্দ করে। আমাকেও তেমন কোনো একটা ব্যবসায় আরম্ভ করতে হইব মা। কিন্তু মা জান্নাতুল, তেমন কি ব্যবসা আরম্ভ করা যায়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তোর মাথায় তো মা অনেক বুদ্ধি, তুই একটা বুদ্ধি বাই কর মা। কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা শুরু করতে হইব। আচ্ছা ঠিক আছে মা। সেদিন আর হালিমা বেগম কোনো বাদাম বিক্রি করতে পারল না। পরের দিন ছিল রবিবার। মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু সেদিন তার মনটা ভীষণ খারাপ ছিল। পথের মধ্যে জান্নাতুলের সাথে ফাতেমার দেখা হয়ে গেল। কি হয়েছে জান্নাতুল, তোমার মন খারাপ কেন? আমাদেরকে বলতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য, ইনশাল্লাহ। ফাতেমা, তুমি তো জানোই আমার বাজান বাইসা নাই। আমার মায়ে খুব কষ্ট কইরা আমাগো সংসারটা চালায়। রোজ রাস্তার ধারে হ্যাঁ বাদাম বিক্রি করে, কিন্তু আজ কয়দিন যাবৎ একদমই বাদামের বিক্রি হইতাছে না। তাই কাল থেকে আমাগো ঘরে খাওয়ানো নাই। এই জন্যই মনটা আমার খুব খারাপ ফাতেমা। হায় আল্লাহ, এ তুমি কি বলছো জান্নাতুল? কাল থেকে তুমি না খেয়ে আছো? এটা কোনো কথা? তুমি তো একবার আমাদের বাড়িতেও আসতে পারতে, বলো। আসলে হয়েছে কি ফাতেমা, কারো কাছে হাত পাততে আমাকে খুব খারাপ লাগে। আমরা চাই রোজগার কইরা খাইতে, হাত পাইতা নয়। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ জান্নাতুল। আমাদের নবীরও শিক্ষা সেটা, হাত পেতে কারো কাছে কিছু না চাওয়া। শরীরে যতক্ষণ শক্তি আছে কাজকর্ম করে খাওয়া। এখন তো শীতকাল, এই সময় তো বাদামের ব্যবসা চলবে না। জান্নাতুল, তোমাদের এখন অন্য ব্যবসার চিন্তা করতে হবে। হ্যাঁ ফাতেমা, আমিও আমার মায়েরে এ কথাই কইছি, কিন্তু অন্য ব্যবসা যে শুরু করব তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমাগো কাছে তো অত টাকা নাই ফাতেমা। চিন্তা করো না জান্নাতুল, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমাদের ব্যবসায় টাকা জোগাড় করব ইনশাল্লাহ। আমাকে শুধু একটু সময় দাও তুমি। কি কইতাছো ফাতেমা, তুমি টাকা কই পাইবা? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান্নাতুল। তুমি শুধু আমার আর আল্লাহ তাআলার উপর একটু ভরসা রাখো। এখন চলো সবাই, মাদ্রাসায় আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর ফাতেমা, মাইসা, মালিহা, জান্নাতুল ওরা সবাই মিলে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা থেকে ফিরে এসে খেলার মাঠে বিকেলবেলা ফাতেমা তার সকল বান্ধবীদেরকে ডাকলো আর তাদেরকে বলল, শোনো বান্ধবীরা, বিপদে আপদে একজনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটাই ইসলামের শিক্ষা। আজকে আমি তোমাদের একটা কথা বলবো। তোমরা সবাই জানো আমাদের একজন গরিব বান্ধবী আছে। ওর বাবা মারা গেছেন, তারপর থেকে ওর মা হালিমা আন্টি বাদাম বিক্রি করে সংসার চালায়। কিন্তু এখন শীতকাল চলে আসায় তার বাদাম আর বিক্রিও হচ্ছে না। এত কথা পিছিও না তো ফাতেমা, এখন আমাদের কি করতে হবে সেটা সরাসরি বলো। কি ব্যাপার মিলি, তুমি এমন রাগ করে কথা বলছো কেন? তো রাগ করে কথা বলবো না তো কি করবো? হ্যাঁ, এখন আমাদের খেলার সময়। বিকেল বেলা আমরা সবাই এখানে খেলতে এসেছি, আর তুমি কিনা এখানে খেলতে এসে ওই গরিব ভিখারিদের বিষয়ে আলোচনা করছো। এখন কি খেলা বাদ দিয়ে আমাদেরকে ওই গরিব ভিখারিদের কথা শুনতে হবে? ছি ছি মিলি,
মানুষকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা তো ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা কাউকে গরিব বানান, আবার কাউকে ধনী বানান। এজন্য কি আল্লাহর সৃষ্টিকে আমাদের অপমান করে কথা বলা ঠিক বলো? কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। তুমি এখন যেটা বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমার হাতে বাবা অত সময় নেই। শোনো তাহলে সবাই, আমি বলছিলাম কি, আমাদের সবার বাড়িতেই তো একটা করে মাটির ব্যাংক আছে, আর আমরা তো সবাই সেই মাটির ব্যাংকে টাকা জমাই। আমরা যদি সবাই মিলে সেই মাটির ব্যাংকটা ভেঙে যত টাকা হবে সেই টাকাগুলো হালিমা আন্টির হাতে তুলে দেই, তাহলে হালিমা আন্টি নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারবে। এতে তোমরা কি বলো? হ্যাঁ হ্যাঁ, এই তো খুবই ভালো কথা। আমরা সবাই রাজি। আমি এখনই গিয়ে মাটির ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছি। কিন্তু আমি রাজি নই। আমি আমার শখের মাটির ব্যাংক কিছুতেই ভাঙবো না। ওই ভিখারির বাচ্চাটাকে দেওয়ার জন্য আমি আমার অত সুন্দর একটা মাটির ব্যাংক ভেঙে ফেলবো? কখনোই না। মিলি, তুমি কিন্তু আবার জান্নাতুলের পরিবারকে অপমান করছো। অপমান করেছি, বেশ করেছি। এসেছে আমার মাটির ব্যাংক ভেঙে টাকা নিতে। আমি টাকাও দিব না, আর তোমাদের সাথে খেলবো না। এই আমি চললাম। এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল। মিলি চলে যাওয়ার পর মাইসা ফাতেমাকে বলল, দেখেছো ফাতেমা, মিলির ব্যবহার? ও সবসময় অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সামান্য মাটির ব্যাংকে ক টাকাই পাস আছে, সেটা দিয়ে দিলে এমন কি ক্ষতি হতো? আর দান করলে দান কখনো বিফলে যায় না। আর আল্লাহ তাআলা সেই দান দ্বিগুণ তিনগুণ করে তার সওয়াব তার বান্দার আমলে নামায় লিখে দেন। বাদ দাও তো মাইসা ওর কথা। ও একটু দেমাগী আর অহংকারী। আল্লাহ তাআলা অহংকারী মানুষদেরকে একদম পছন্দ করেন না। তাছাড়াও ওর বাবার তো অবৈধ টাকা আছে, সে টাকার অহংকার সে সব সময় দেখায়। ওর বাবার অবৈধ টাকা আমাদের লাগবে না। আমাদের যা আছে আমরা তাই হালিমা আন্টির হাতে তুলে দেব। এখন যাও সবাই, মাটির ব্যাংক ভেঙে যার যত টাকা আছে নিয়ে এসো। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল এবং যার যার বাড়িতে গিয়ে তাদের মাটির ব্যাংক ভেঙে ফেলল। আর মাটির ব্যাংক থেকে যা টাকা পেল তা নিয়ে কিছুক্ষণ পরে আবারও তারা ফিরে এলো। এই নাও ফাতেমা, আমার মাটির ব্যাংক ভেঙে 705 টাকা পেয়েছি। এই যে আমারটা, এখানে 330 টাকা আছে। এরপর ফাতেমা সবার টাকা এক করে দেখলো, সব মিলে 3075 টাকা হয়েছে। ফাতেমা, সব মিলে মাত্র 3075 টাকা হলো। এত কম টাকা দিয়ে হালিমা আন্টি ব্যবসা শুরু করবে কিভাবে? এই 3075 টাকা দিয়েও হালিমা আন্টি ব্যবসা করতে পারবে মাইসা, ইনশাল্লাহ। আমার মাথায় একটা দারুণ ব্যবসার আইডিয়া আছে। শীতকালে গরম গরম ভাপা পিঠার ব্যবসা। আমরা এখন এই টাকা দিয়ে হালিমা আন্টির জন্য আটা, নারকেল আর গুড়, চিনি, তার সাথে কিছু খাবার নিয়ে হালিমা আন্টিকে দিয়ে আসবো। এই চলো সবাই। এরপর ফাতেমা তার বন্ধুদের সবাইকে নিয়ে হালিমার বাড়িতে চলে গেল। হালিমা আন্টি, হালিমা আন্টি বাড়িতে আছেন? আরে ফাতেমা, তুমি আইসো? হ মা, বাড়িতেই আছে আমি। বাড়িতে না থেকে কি উপায় আছে মা? এতদিন তো ভাজা বাদাম বিক্রির ব্যবসাটা ভালোই করলাম, কিন্তু এখন তো বাদাম বিক্রির ব্যবসাটা চলতেছে না। 2 দিন থেকে মা মরা মাইয়াটারে নিয়া না খাই আসি, খুব কষ্টের মধ্যে আসি রে মা। তোমরা এই গরিবের ঘরে আইলা, কিন্তু এখন তোমাকে আমি কি খাইতে দেবো? আচ্ছা বহ একটুখানি মা, আমি তোমাকে লিখে বাদাম নিয়ে আইতেছি। না না আন্টি কি করছেন? না না আন্টি কি করছেন? আমরা এখানে খেতে আসিনি। আপনাদের এই দুরবস্থার কথা জান্নাতুল আমাকে সকালেই বলেছিল, তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনার ব্যবসার জন্য পুঁজির ব্যবস্থা করার। তাই আমাদের সবার মাটির ব্যাংক ভেঙে 3075 টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে আটা, চিনি, গুড় আর নারকেল কিনে এনেছি। কাল থেকে রাস্তার ধারে আপনি ভাপা পিঠার ব্যবসা শুরু করবেন আন্টি। এখন যেহেতু শীতকাল, আশা করি শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খেতে সবাই অনেক পছন্দ করবে, আর আপনার ব্যবসাও খুব ভালো চলবে আন্টি। মাগো, সত্যি তোমরা অনেক ভালো মানুষ। আমি যতবারই কোনো না কোনো বিপদে পড়ছি, তোমরা সবাই মিলে আমার বিপদ থেকে উদ্ধার করছো। তোমাকে ঋণ আমি কি করে শোধ করবো? আরে আন্টি, কিছু বলেন না। ঋণ? কিসের ঋণ? কিসের ঋণ বলুন তো? আমরা একই মহল্লায় থাকি। আমাদের মহল্লার কেউ না খেয়ে থাকবে সেটা দেখার দায়িত্ব কার বলুন তো? আমাদেরই তো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি তার খেলাফত আমলে নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে গরিব দুস্থ অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন। রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুরবস্থা দেখতেন। আর আমরা তো সামান্যই করেছি। সত্যি ফাতেমা, তোমার মতো মেয়ে হয় না। তোমার মতো ভালো মেয়ে এ মহল্লায় আছে বইলাই এ মহল্লায় শান্তিতে আছে সবাই। আচ্ছা ঠিক আছে মা, আমি কাল থেকেই বাবা পিঠার ব্যবসা শুরু করবো। এরপর ফাতেমা তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা হালিমা রাস্তার ধারে তার ভাপা পিঠার ব্যবসা শুরু করলো। সকালবেলা ফাতেমা, মাইসা, মালিহা সবাই মাদ্রাসায় যাচ্ছিল। রাস্তার ধারে হালিমার ভাপা পিঠার দোকান দেখে সবাই সেখানে থেমে গেল। আরে ফাতেমা, আসো আসো, সবাই মিলে গরম গরম ভাপা পিঠা খাও। আন্টি, সত্যি দোকানটা দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ মা, সবই সম্ভব হয়েছে তোমাকে জন্য। সবাই গরম গরম ভাপা পিঠা খাও। হালিমার হাতের বানানো ভাপা পিঠা খেয়ে তো সবাই একেবারে পাগল হয়ে গেল, কারণ এত সুন্দর ভাপা পিঠা এর আগে তারা আর কখনোই খায়নি। আস্তে আস্তে হালিমার ভাপা পিঠার সুনাম পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। বিভিন্ন মহল্লা থেকে মানুষ এসে হালিমার ভাপা পিঠা খেতে লাগলো। হালিমার এই ভাপা পিঠা বিক্রির কারণে তার সংসারের অভাব অনটন দূর হয়ে গেল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদের এই ছোট ছোট দানে অনেক পরিবারের সচ্ছলতা ফিরে আসতে পারে। তারা তাদের অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে। আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমাদের উচিত আমাদের বাড়ির আশেপাশে এরকম যদি কোনো অসহায় মানুষ থাকে তাদেরকে সাহায্য করে তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা। এখন থেকে তোমরাও কিন্তু এমনটা করবে, বুঝেছো? আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ফাতেমা, দেখ দেখ, ওই দেখ একটা হাতি আসছে এদিকে। হাতি? কোথায় হাতি? কই, আমি তো কোনো হাতি দেখতে পাচ্ছি না মিলি। এসব তুমি কি বলছো ফাতেমা? ওই হাতিটাকে দেখতে পাচ্ছ না? ওই তো ফাতেমা, ওই তো আমাদের এদিকেই তো হাতিটা আসছে। ভালো করে দেখো। তুমি কি ওই মোটা মেয়েটার কথা বলছো মিলি? তা নয় তো আর কার কথা বলবো বলো? বাবারে বাবা, কি মোটা মেয়ে বাবা! ওই মোটা মেয়েটা সারা দিন রাত কি খায়? হ্যাঁ, ও মা, কে কে একদম হাতির মতো শরীর বানিয়েছে। দেখেছো ওকে দেখতে কেমন বিচ্ছিরি লাগছে? ইস, কিভাবে হাঁটছে দেখো। আস্তাগফিরুল্লাহ, এভাবে কেন বলছো মিলি? কারো উচ্চতা, নাম এবং শারীরিক গঠন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা একদম উচিত নয়। ওসব কথা বলে কাউকে অসম্মান করলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হতে পারেন। তাছাড়া সেটা কবিরা গুনাহ মিলি। আরে ধুর, তুমি চুপ করো তো ফাতেমা। তোমার জন্য একটু শান্তি করে দুষ্টুমিও করতে পারি না। সব বিষয়ে সব সময় হাদিস টেনে আনো তুমি। যাই হোক, হাতিটা মনে হয় এইদিকে আসছে। এই যে আপুরা, তোমাদের মাদ্রাসার অফিসের রুমটা কোন দিকে আমাকে একটু বলবে? ও, তুমি কি না অফিস রুমের খোঁজ করছো? অফিস রুম তো দোতলায়। তোমাকে একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে, বুঝেছো? কি তুমি কি পারবে তোমার এই হাতির মতো শরীর নিয়ে দোতলায় উঠতে? মিলি, এসব তুমি কি বলছো? তুমি চুপ করো তো ফাতেমা। আমি তো ঠিক কথাই বলেছি। ও শরীর তুমি দেখেছো? এই শরীরে তুমি তো দোতলায় উঠতেই পারবে না বোন। আমি বলি কি, তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার নেই। এটা দোতলা মাদ্রাসা। তুমি এক কাজ করো, তুমি গিয়ে অন্য কোনো একটা একতলা মাদ্রাসায় ভর্তি হও, তাহলে তোমার জন্য সুবিধা হবে, বুঝেছো? তুমি ঠিক কথাই বলেছ। আমার এই শরীর নিয়ে দোতলায় ওঠা আমার জন্য কোনোভাবেই সম্ভব না। এই কথা বলে সে মোটা মেয়ে হিমি সেখান থেকে চলে যেতে লাগলো। মিলি, তুমি এটা কি করলে? তুমি ওই মেয়েকে মিথ্যা বলে এখান থেকে তাড়িয়ে দিলে কেন? কে বলেছে তোমাকে আমাদের অফিস রুম দ্বিতীয় তলায়? আমাদের অফিস রুম তো একতলায়, আর আমাদের ক্লাসরুমও তো একতলায়। একতলাতে আমাদের ক্লাস হয়, দোতলাতে আমাদের কোনো ক্লাস হয় না। আরে তুমি চুপ করো তো ফাতেমা। ওই মেয়ের চেহারা তুমি দেখেছো? ও যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হয় তাহলে আমাদের কারোরই টিফিন আসতে থাকবে না, বুঝেছো? সব টিফিন ওই হাতি মেয়েটা চুরি করে খেয়ে ফেলবে। এজন্যই আমি বুদ্ধি করে ওকে তাড়িয়ে দিয়েছি।
তোমাকে কে বলেছে মিলি মানুষের শরীর মোটা হলেই সে বেশি খাবার খায়? স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান। অনেকে খুব কম খাবার খায়, তারা দিনমজুর অসহায়, তাদেরও দেখবে অনেকের বেশি স্বাস্থ্য থাকে। খাবার খাওয়ার সাথে মোটা শরীর হওয়ার কোনো সম্পর্ক নেই। তোমার এত দরদ থাকলে যাও ফাতিমা, তুমি গিয়ে আবার ওই হাতিটাকে ডেকে নিয়ে এসো। কিন্তু ওই মোটা হাতি যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হয়, ওকে আমি জ্বালিয়ে মারবো, এই আমি বলে দিলাম। এদিকে ফাতেমা মাদ্রাসার অফিস রুমে গিয়ে তার সুপার হুজুরকে সমস্ত কথা খুলে বলল। আরে কি বলো ফাতেমা, হিমি আমাদের মাদ্রাসায় এসেছিল। ও আমার বন্ধুর মেয়ে। মেয়েটার শরীর একটু বেশি বলে কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারে না, কোনো স্কুলেও ওকে ভর্তি নিতে চায় না। ওর বাবা আমাকে অনুরোধ করে বলেছিল মেয়েটা আমার মাদ্রাসায় গেলে আমি যেন ওকে ভর্তি করিয়ে নেই। আর মিলি কিনা ওকে তাড়িয়ে দিয়েছে। ওর বাবাকে এখন আমি কি জবাব দেব? হুজুর, আমার মনে হচ্ছে ও এখনো বেশি দূরে যায়নি। আপনি তাড়াতাড়ি পিয়ন চাচাকে পাঠিয়ে দিন। পিয়ন চাচা গিয়ে ওকে ডেকে নিয়ে আসুক। করিম, তাড়াতাড়ি যাও, হিমিকে তুমি ডেকে নিয়ে এসো। এরপর মাদ্রাসার পিয়ন করিম চাচা দ্রুত চলে গেল হিমিকে ডাকতে। আর হিমিকে গিয়ে বলল মাদ্রাসার সুপার হুজুর তাকে ডেকেছে। তারপর হিমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে এলো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হিমি, কি ব্যাপার? তুমি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিলে যে? তোমার বাবাই তো আমার কাছে তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ, বাবাই তো আমাকে পাঠিয়েছিল হুজুর। বাবা আমাকে বলেছিল আপনি নাকি এই মাদ্রাসায় ভর্তি করিয়ে নেবেন। একটা মেয়ে বলল আপনাদের অফিস রুম নাকি 2য় তলায়, আবার ক্লাসরুমও নাকি 2য় তলায়। কিন্তু হুজুর, আপনি তো জানেন আমার এই শরীরটা নিয়ে নড়াচড়া করাই কঠিন। আমি 2য় তলায় প্রতিদিন উঠবো কি করে? সেজন্যই চলে যাচ্ছিলাম। তুমি কিছু মনে করো না হিমি, আসলে ওই মেয়েটা একটু এমনই। ও আমাদের মাদ্রাসার সবচেয়ে দুষ্টু মেয়ে, কারো কথাই শুনতে চায় না, তাই তোমাকে দুষ্টুমি করে এসব কথা বলেছে। তুমি তো এখন দেখতে পাচ্ছ আমাদের অফিস রুম তো 1তলাতেই, আর আমাদের ক্লাসরুমও 2তলাতে নয়। তোমাদের ক্লাস 1তলাতেই নেওয়া হয়। তাই নাকি হুজুর? তাহলে তো আমার জন্য কোনো সমস্যাই নেই, আমি 1তলাতেই ক্লাস করতে পারবো। আমি তোমাকে ভর্তি করিয়ে নিচ্ছি। আর শোনো, তুমি ওই মেয়েটার থেকে একটু সাবধানে থাকবে। ও কিন্তু ভীষণ দুষ্টু, কারও কথা শুনতে চায় না সে। আচ্ছা ঠিক আছে হুজুর। এরপর মাদ্রাসার সুপার হুজুর হিমিকে ভর্তি করিয়ে নিল আর ফাতেমার সাথে ওকে ক্লাসে পাঠিয়ে দিল। আর ক্লাসে ওই মোটা মেয়েটাকে আসতে দেখেই তো মিলির মাথা গরম হয়ে গেল। দেখেছো ফাতিমার কাণ্ড? ওই হাতিটাকে জোর করে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। আমি ওকে উল্টাপাল্টা কথা বলে তাড়িয়ে দিয়েছিলাম। ফাতেমা আবার ওকে ডেকে নিয়ে এসেছে, কিন্তু আমি তো ওকে এই মাদ্রাসায় শান্তিতে থাকতে দেব না। যে করেই হোক এই মাদ্রাসা থেকে আমি ওকে তাড়িয়েই ছাড়বো। এদিকে ক্লাসে হিমি মোটা মেয়ে হওয়ায় তার সাথে কেউ বসতে চাচ্ছিল না। এসব দেখে ফাতেমা তার ব্যাগটা নিয়ে এসে হিমির সাথে বসে পড়ল। এটা দেখে মিলি আরো বেশি জ্বলতে শুরু করলো। ওরে বাবা, মেয়ে তো দেখছি আসতে না আসতে আমার বেস্ট বান্ধবীকে দখল করে নিয়েছে। ওই হাতি মেয়েটার জন্য ফাতেমা আমাকে অপমান করে এখান থেকে চলে গেল। আমার সাথে ফাতেমা কিনা আর বসবে না। দাঁড়া, তোদের বন্ধুত্বের ফাটল ধরাচ্ছি আমি। যদি আমি না ধরাতে পেরেছি তবে আমার নামও মিলি নয়। একটু পরে ক্লাসে সাবিহা ম্যাডাম চলে এলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম হিমি তাই না? সুপার হুজুর তোমার কথাই বলেছে, তুমি নিশ্চিন্তে আমাদের মাদ্রাসায় পড়তে পারো। এইখানে তোমাকে কেউ বিরক্ত করবে না, আমি নিজেই তোমার খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, এই হাতি মার্কা মেয়েটাকে কেন আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে নিলেন বলুন তো? এইসব তুমি কি বলছো মিলি? কথাবার্তা একটু সংযত হয়ে বলবে, ঠিক আছে? হাতি কি? হ্যাঁ, ও কি ইচ্ছে করে এমন চেহারা বানিয়েছে? তুমি ওকে যে হাতি বলে অপমান করছো। তুমি জানো না আল্লাহর সৃষ্টি সবাই? আর তুমি জানো না মহান আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ঠিক সেই আল্লাহই হিমিকেও সৃষ্টি করেছে। তবে যে আল্লাহ তোমাকে আর ওকে সৃষ্টি করেছে তুমি কিনা তাকে নিন্দা করছো? ম্যাডাম, আমি কি আর এমন খারাপ কথা বলেছি বলুন তো? ও দেখতে তো হাতির মতোই মোটা। ওকে আমি হাতি বলবো না তো কি মশা বলবো? ওকে হাতি মশা কিছুই বলবে না, ওর সুন্দর একটি নাম আছে, ওর নাম হিমি। ওকে হিমি বলেই ডাকবে, ঠিক আছে? আর যদি কোনোদিন তোমাদের মুখে এইসব কথা শুনেছি তাহলে তোমার কান ধরিয়ে রোদের ভেতর দাঁড় করিয়ে রাখবো, এই আমি বলে দিলাম। ম্যাডামের এমন কথা শুনে মিলির রাগ আরো বেড়ে গেল। সে চিন্তা করতে লাগলো কি করে এই মেয়েটাকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া যায়। সেদিনের মতো ম্যাডাম ক্লাস নিয়ে চলে গেল।
পরদিন সকালবেলা মিলি সবার আগে মাদ্রাসায় চলে এসেছে। আজকে আমি ওই হাতি মেয়েটাকে মজা দেখাবো, আমিও দেখি কি করে ওই মাদ্রাসায় লেখাপড়া করে। আজকে আমি ওর একটা হাত অথবা পা ভেঙেই দিব, তাহলে ও আর মাদ্রাসায় আসতে পারবে না। মাদ্রাসায় আসতে না আসতে আমার প্রিয় বান্ধবী ফাতিমাকে দখল করে নিয়েছে ও। হারামজাদি, দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে মিলি স্টোর রুম থেকে একটা ভাঙা চেয়ার এনে হিমি যেখানে বসে সেখানে রেখে দিল। আর একটু পরেই ক্লাসে সবাই চলে এলো। কিন্তু হিমি কাল যে চেয়ারে বসেছিল সে চেয়ারে আজ ফাতেমা বসলো। ওই ভাঙা বেঞ্চে ফাতেমা বসতেই ধপাস করে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল। ও বাবা গো, ও মা গো, আমার পাটা যে ভেঙে গেছে, বাঁচাও আমাকে, কে আছো, সাহায্য করো। তারপর তাড়াতাড়ি করে ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আর হাসপাতালে গিয়ে তার পা ব্যান্ডেজ করে দেওয়া হলো। এদিকে ভাঙা চেয়ারটা ক্লাসে কে করে আসলো এটা নিয়ে মাদ্রাসার সুপার হুজুর বেশ চিন্তায় পড়ে গেল। ব্যাপার কি, আমাদের ক্লাসে তো কোনো ভাঙা চেয়ার ছিল না। গত মাসেই তো সব ভাঙা চেয়ার আমরা স্টোর রুমে রেখে দিয়েছিলাম। তাহলে এই ভাঙা চেয়ারটা ক্লাসে এলো কি করে? করিম, তুমি কি ওই ভাঙা চেয়ারটা ক্লাসরুমে রেখে দিয়েছিলে? হুজুর, কি যে কর নাম নেই, আমি কেন ওই ভাঙা চেয়ার ক্লাসে রাইখা দিতে যাবো? গত মাসেই তো ক্লাসের সমস্ত চেয়ার পরীক্ষা করা হইল। আমি ভাঙা যেগুলো পাইছিলাম সেগুলো তো ওই স্টোর রুমে রাইখা দিছি। হুজুর, আমি বলি কি, আপনি একবার সিসি ক্যামেরাটা চেক করুন, তাইলেই তো বুঝতে পারবেন কি ঘটনাটা ঘটাইছে। হ্যাঁ করিম, তুমি ঠিক কথাই বলেছ। এরপর মাদ্রাসার সুপার হুজুর মাদ্রাসার গোপন ক্যামেরা চেক করতে এসে দেখলো যে মিলি সেদিন সবার আগে স্কুলে এসেছে। আর এসে স্টোর রুম থেকে ভাঙা চেয়ারটা নিয়ে এসে হিমিকাল যেখানে বসেছিল সেখানে রেখে দিয়েছে। কিন্তু সে চেয়ারে আজ হিমি না বসে ফাতেমা সেখানে বসেছিল। এজন্যই ফাতেমার সাথে এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু হিমি যদি আজ সেখানে বসে পড়তো তাহলে হয়তোবা দুর্ঘটনা আরো বেশি বেড়ে যেত, কারণ হিমির শরীরের ওজন আরো বেশি, তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত। দেখছেন হুজুর, কি কাণ্ড! প্রথম দিন থেকে এই মিলি মাইয়াটা হিমি মামুনির পেছনে লাগছে। তারে কি কইরা মাদ্রাসা থেকে তাড়ানো যায় সেই বুদ্ধি করছে। ওই মাইয়ার জন্যই আজকে ফাতেমা মামুনির এই অবস্থা হয়েছে। করিম, তুমি এক্ষুনি গিয়ে মিলিকে ডেকে আনো। এরপর পিয়ন করিম চাচা গিয়ে মিলিকে সেখানে ডেকে নিয়ে আসে আর সিসি ক্যামেরার ফুটেজ দেখতে থাকে। এটা তুমি কি করেছো মিলি? তোমার জন্য ফাতেমার মতো একজন ভালো মেয়ের পা ভেঙে গেছে। তুমি চেয়েছিলে হিমির ক্ষতি করতে। হিমি যদি ওই চেয়ার থেকে পড়ে যেত তাহলে তো এমনও হতে পারত যে সে মরেই যেত। হুজুর, আমাকে আপনি মাফ করে দিন। প্রথম দিন থেকে আমি কেন জানি হিমিকে সহ্যই করতে পারছিলাম না। যখন দেখলাম ও আমার প্রিয় বান্ধবী ফাতেমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার রাগ আরো বেশি বেড়ে গিয়েছিল। এজন্যই আমি এমন কাজ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি আর এমন কাজ কখনোই করব না। তুমি একজনের ক্ষতি করতে গিয়ে তোমার প্রিয় বান্ধবীদের ক্ষতি করে ফেলেছ। আমার কাছে এখন মাপ চেয়ে কি কোনো লাভ আছে? মাপ চাইতে হলে যাও, ফাতেমার কাছে গিয়ে চাও। এরপর মিলি গিয়ে ফাতেমার কাছে মাফ চাইল আর ফাতেমা মিলিকে ক্ষমা করে দিল। তারপর থেকে মিলি অনেক ভালো হয়ে গেল।